জুলাই ঘোষণাপত্র নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা, বিভিন্ন কিছু এতদিন যাবৎ চলছিল, গত 2-3 দিন যাবৎ। তো জুলাই ঘোষণাপত্র নিয়ে আমি বিশেষভাবে কিছু বলি নাই। তো কারণ এই মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধী, পাকিস্তানপন্থী যে হায়নার দল, তাদের যে সংবিধান সংস্কারের জন্য যে জুলাই ঘোষণাপত্র নামে এক ধরনের নাটক করতেছে, এটা নিয়ে আসলে খুব একটা আগ্রহ আমার নেই। তো তারপরেও মানে এই জুলাই ঘোষণাপত্র কি এবং সেখানে কি কি উল্লেখ রয়েছে, এরকম কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলি, যাতে সবার জন্য একটু বুঝতে সুবিধা হয় যে জুলাই ঘোষণাপত্র বলতে তারা আসলে কি চাচ্ছে। তো জুলাই ঘোষণাপত্রের যদি আমরা দেখি, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে কিংবা মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা থেকে শুরু করে মুক্তিযোদ্ধাদেরকে জুতার মালা পরানোর মতো যে ঘটনাগুলো অগাস্ট থেকে করে এসেছে এই মব বাহিনী, এই টোকাই বাহিনী, এই বাহিনীকে এই জায়গায় পুরোপুরি ভাবে করা হয়েছে যে এগুলোর কোনো বিচার হবে না, এগুলো ন্যায়সঙ্গত ছিল। তো জুলাই ঘোষণাপত্র মূলত আওয়ামী লীগের বিরুদ্ধে যা করা হয়েছে রাজনৈতিক এবং আইনি দুই দিক থেকেই সবগুলাকে যুক্তিসঙ্গত, বৈধ এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত হিসেবে নিজেরাই ঘোষণা করেছে, যেগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এই জায়গায় আহ অগাস্টে যে পুলিশদেরকে খুন করা হয়েছে, এখানে বলা হয়েছে জুলাই ঘোষণাপত্রে যে সেই যে পুলিশ হত্যা করা, পুলিশদেরকে খুন করা হয়েছে, এটা নাকি ন্যায়সঙ্গত ছিল, এটা নাকি জরুরি ছিল বাংলাদেশের জন্য, এবং এটার বিচার কোনোদিন যেই সরকারি ক্ষমতায় আসুক কেউ কোনোদিন এটার বিচার করতে পারবে না, কারণ এই খুনগুলো যৌক্তিক ছিল। এটা হচ্ছে দাবি করা হয়েছে এখানে। এবং আপনারা জাতিসংঘের একটা রিপোর্ট প্রকাশ হয়েছিল বাংলাদেশে এই মব বাহিনীর অপকর্ম নিয়ে। সেই রিপোর্টের 63 পৃষ্ঠার 220 নম্বর পয়েন্টে জাতিসংঘ উল্লেখ করেছিল ছাত্রলীগের নারী কর্মীদেরকে ধর্ষণ করার ঘটনা, যেটা এই সমন্বয়করা করেছে। এবং পৃথিবীর ইতিহাসে কোনোদিন এইরকম হয় না যে ধর্ষণের ঘটনাকেও বৈধ এবং আইনসঙ্গত হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। পৃথিবীতে এরকম কোনো ইতিহাস নেই। এই ইউনুস গ্যাং, এই পাকিস্তানি হায়না গ্যাং, এই যে ঘোষণাপত্র, এই জুলাই ঘোষণাপত্রে এটা ডিক্লেয়ার করেছে যে এই যে নারীদেরকে ধর্ষণ করা হয়েছে এটাও নাকি বৈধ ছিল, এটাও বৈধ, এটাও আইনসঙ্গত এবং বাংলাদেশের জন্য এটা জরুরি ছিল। বিধায় এই সব ধর্ষণের ব্যাপারে কেউ কোনোদিন আদালতে মামলা করতে পারবে না, এই ধর্ষণের ব্যাপারে কেউ কোনো বিচার করতে পারবে না। জুলাই সনদের এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এখানে ধর্ষণও তাদের বৈধ। আর কিন্তু এরা জানে না যে ফৌজদারি যে অপরাধ, সেটা কোনোদিন পুরনো হয় না। 1000 বছর পরে হলেও ফৌজদারি অপরাধের বিচার হয়, সারা পৃথিবীর আইন অনুযায়ী এটাই নিয়ম। তো তারা এই নিয়মটাকে যাতে বাংলাদেশে প্রয়োগ করা না যায়, পুরো পৃথিবীর ল এর বিরুদ্ধে গিয়ে তারা এখন নতুন ল বানাচ্ছে। তারপরে যে পুলিশদেরকে যে হত্যা করা হয়েছে 3200 পুলিশ, এখানে তারা বলেছে যে বাংলাদেশের প্রয়োজনে এই পুলিশদেরকে হত্যা করা হয়েছে, এটার কোনো বিচার করা যাবে না। যেই সরকারি ক্ষমতায় আসুক তারা কেউ পুলিশ হত্যার বিচার করতে পারবে না। আপনি দেখেন যে এই ঘোষণাপত্রের মানে প্রত্যেকটা লাইনে লাইনে আপনি দেখবেন পুলিশের প্রতি তীব্র বিদ্বেষ। পুলিশকে খুন করা জায়েজ, পুলিশকে ধর্ষণ করা জায়েজ, পুলিশকে মেরে ঝুলিয়ে রাখা জায়েজ, এগুলো কোনো বিচার হতে পারবে না। এটাই জুলাই ঘোষণাপত্রের পদে পদে আপনি পাবেন এই প্রমাণটা। আমি আরো 2-3টা পয়েন্ট বলছি। যে ঘোষণাপত্রের 17 নম্বরে একটা উল্লেখ রয়েছে যে সামরিক বাহিনী মানে সেনাবাহিনী যে কোনো অপরাধ, যে কোনো অপকর্ম করা হয়েছে এগুলোর কোনো বিচার করা যাবে না। সেনাবাহিনীর দ্বারা যেখানে যত হত্যাকাণ্ড হয়েছে, যেমন ধরুন গোপালগঞ্জের হত্যাকাণ্ডের মতো ঘটনা, তো এই ধরনের কোনো ঘটনায় সেনাবাহিনীর বিরুদ্ধে কেউ কোনোদিন বিচারের দাবি করতে পারবে না, কোনো বিচার হতে পারবে না, এটা জুলাই ঘোষণাপত্রে রয়েছে। কিন্তু সেনাবাহিনীর কথা 17 নম্বর পয়েন্টে উল্লেখ থাকলেও সেখানে কিন্তু পুলিশের ব্যাপারে কোনো কথা বলা হয় নাই। তার মানে পুলিশকে আপনি বিচার করতে পারবেন যত ইচ্ছা, পুলিশের নামে আপনি যত ইচ্ছা বিচার করতে পারবেন, কিন্তু সেনাবাহিনীর দিকে আঙুল তুলতে পারবেন না। ঘোষণাপত্রে এটা উল্লেখ রয়েছে। তারপরে ঘোষণাপত্রে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে গণতান্ত্রিক অন্য কোনো আন্দোলনে আওয়ামী লীগের যে কোনো ভূমিকা ছিল, আওয়ামী লীগের 71 সালের, যদি আপনি 71-এর ফুটেজ গুলো দেখেন, সেখানে বক্তব্যগুলো দেখেন, যে কোনো অ্যাঙ্গেল থেকে আপনি দেখবেন বঙ্গবন্ধু স্বাধীনতার যে স্থপতি, 71 যে বঙ্গবন্ধুর নেতৃত্বে হয়েছে, এই কথাটা হাজার হাজার লক্ষ লক্ষ প্রমাণ দিয়ে প্রমাণ করা যায়। সেই জায়গায় এই জুলাই ঘোষণাপত্রে 1971 সাল বলেন, 72 সাল বলেন, কোনো কালে আওয়ামী লীগের কোনো ভূমিকা ছিল এটা উল্লেখ করা হয় নাই, অস্বীকার করা হয়েছে। আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে 16 বছর, শেখ হাসিনার আমল, এর বাইরে আওয়ামী লীগ ছিলই না পৃথিবীতে কোনোদিন। এই জুলাই ঘোষণাপত্রে
এবং এরপরে হচ্ছে তারা বারবার বলছিল যে ফ্যাসিবাদ ফ্যাসিবাদ এরকম একটা ব্যাপার। তো এই 16 বছরের ইতিহাসকে তারা বলেছে, কিন্তু 54 বছরের ইতিহাসের বাকি কোনো সময়টাকে তারা উল্লেখ করে না। এর আগে বাংলাদেশ কেমন ছিল, এর আগে সরকারগুলো কেমন ছিল, মানে আসমান থেকে লাফ দিয়া পইরা আওয়ামী লীগ শুধুমাত্র এই 16 বছর রাজনীতি করছে, এর আগে কোনো আওয়ামী লীগের ইতিহাস নেই। আরেকটা ব্যাপার হচ্ছে যে এরশাদ বিরোধী যে আন্দোলন হয়েছিল, এই এরশাদ বিরোধী আন্দোলনের ব্যাপারে জুলাই ঘোষণাপত্র বলেছে যে এটা ছাত্র জনতার আন্দোলন ছিল, কিন্তু এরশাদ বিরোধী আন্দোলন কোনোভাবেই ছাত্র জনতার আন্দোলন ছিল না। এরশাদ বিরোধী আন্দোলনটা ছিল মানে রাজনৈতিক একটা আন্দোলন, একটা সেনা বাহিনী ক্ষমতা দখল করা এবং সেনা শাসিত একটা সিস্টেমের বিরুদ্ধে গণমানুষের একটা আন্দোলন। কিন্তু এটাকেও সেই জুলাইয়ের মতো করে তারা বানাতে চাচ্ছে যে এটা ছাত্র জনতার অভ্যুত্থান ছিল। তার মানে তারা চাইতেছে তাদের এই জুলাইতে যে আন্দোলন ছিল এটা ধারাবাহিকতা। হম খুব টেকনিক্যালি তারা এরশাদ বিরোধী আন্দোলনকেও এখন ছাত্র জনতার আন্দোলন বলতেছে, যেটা কোথাও এর আগে বলা হয়নি। এবং এরশাদ বিরোধী আন্দোলনে বিএনপির যে অবদান ছিল, বিএনপির যে লড়াই ছিল, সেটা পুরোপুরি চেপে যাওয়া হয়েছে, বিএনপির কোনো ক্রেডিট এখানে উল্লেখ নাই। এবং সবচেয়ে ভয়ঙ্কর এবং ইন্টারেস্টিং ব্যাপার যেটা, সেটা হচ্ছে তারা বলেছে 1972 সালে যে সংবিধানের প্রণয়ন পদ্ধতি, যে পদ্ধতিতে 72 সংবিধান রচনা করা হয়েছে, এটা কাঠামোগত দুর্বলতা আছে, এটা সঠিক না, সঠিকভাবে হয় নাই। তার মানে হচ্ছে গিয়ে 72 সংবিধানকে বাতিল করার একটা ক্ষেত্র তারা তৈরি করতে চাচ্ছে, যে 72 সংবিধান সহি না, তারা সহি করবে পাকিস্তানের পরামর্শে। এই রাজাকারের বাচ্চারা এখন সহি সংবিধান রচনা করবে, এই সংবিধান নাকি ত্রুটিপূর্ণ। ঘোষণাপত্রের 9 নম্বর যে বিষয়টা, সেটা খুব ইন্টারেস্টিং। সেখানে বলা হয়েছে যে 111-এ যারা হচ্ছে কি সেই সামরিক অভ্যুত্থান 111-এর সময় যারা যুক্ত ছিল তাদের ব্যাপারে বলা হয়েছে যে তাদেরকে বিচার করা হবে। কিন্তু সেই সময় 111-এর যারা যুক্ত ছিল তাদের মধ্যে অন্যতম হচ্ছে গিয়ে মাহমুদুর রহমান মান্না, আমার দেশ পত্রিকার সম্পাদক, যে বর্তমানে এই সরকারের অন্যতম পৃষ্ঠপোষক, জামায়াতের যে একটা হায়ানা, বিভিন্ন মিথ্যাচার করে 111 তৈরি করছে। তো তার বিচার হওয়ার তাহলে সুযোগ আছে। 111-এর সময় সেনাবাহিনীর যে অপকর্মগুলো, যদিও আরেক জায়গায় বলে দিচ্ছে সেনাবাহিনীর নামে কোনো বিচার করা যাবে না, কিন্তু 111 তো সেনাবাহিনীর, বলা হয়েছে সেই ষড়যন্ত্রমূলক ব্যাপারে বিচার করা যাবে। এক, সেনাবাহিনী এখানটা একটা চাপে রইল। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে এখানে বলা হয়েছে যে বিচার করবে, কিন্তু আপনারা মনে আছে বোধহয় নাগরিক শক্তি নামে একটা পার্টি গঠন করেছিল 111-এ মোহাম্মদ ইউনুস। এই হায়না সেই সময় ক্ষমতা আসার জন্য চেষ্টা করেছিল, ক্ষমতা দখল করা, যদিও পরবর্তীতে সমর্থন না থাকে সে দেশ ছেড়ে ফ্রান্সে চলে যায়। তো তাহলে 111-এর সঙ্গে তো মোহাম্মদ ইউনুস নিজেই জড়িত। 111-এর যদি বিচার করতে হয় সবার আগে মাহমুদুর রহমান, তারপরে হচ্ছে মোহাম্মদ ইউনুস, এদের বিচার হবে। অবশ্য এই জায়গাটা খুব ইন্টারেস্টিং, ওরা কেন রেখেছে এই গ্যাপটা আমি জানি না। তো এবং এখানটায় যেটা করেছে যে জুলাই ঘোষণাপত্রে 26 নম্বরে পরিবেশ ও জলবায়ু সহিষ্ণু অন্তর্ভুক্তি, মানে অন্তর্ভুক্তিমূলক টেকসই উন্নয়ন কৌশল এর সাংবিধানিক সুযোগ থাকায় পরিবেশবাদী এনজিও গুলাকে বিশেষভাবে একটা সুযোগ করে দেওয়া হয়েছে। মানে পরিবেশ এবং জলবায়ু নিয়ে যারা কাজ করে তাদেরকে বিশেষভাবে স্বীকৃতি দেওয়া হচ্ছে। এই যে ইউনুস যে মানে এনজিও ব্যবসায়ী আসার পর থেকে লাগাতার ওর মানে উপদেষ্টা মন্ডলীতে সব এনজিওর লোকজন, ওর এনজিও গুলার জন্য কর্মকুপ, এনজিওর জন্য এটা, এনজিওর জন্য এটা, এই ধান্দাবাজ এখন সংবিধানের মধ্যে এনজিও কে ঢুকাইতেছে, যে যারা এনজিও ভিত্তিক কাজ করে তাদের জন্য বিশেষভাবে স্বীকৃতি দেওয়া হবে সংবিধানে। অন্য কোনো প্রতিষ্ঠান না, অন্য কোনো ব্যবসা না, অন্য কোনো কাজ না। এক একটা এনজিও গুলো হাজার হাজার কোটি টাকার ব্যবসা, মানুষের মানব সেবা করবার কথা বলে পুরো পৃথিবী থেকে হাজার হাজার কোটি টাকা তারা হচ্ছে গিয়ে ফান্ড আনে। গরিবের 500 টাকা দিয়ে এক একজন কর্মকর্তার বেতন থাকে 3 লাখ 4 লাখ টাকা। তো সেই জায়গায় এই এনজিও কে দেওয়া হচ্ছে এখন সাংবিধানিক স্বীকৃতি, অন্য কোনো কিছু কেন। তো এই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। এবং এই যে ধরেন এই যে যা যা করছে তারা, এখন যদি সামনে বিএনপি ক্ষমতায় আসে, বিএনপি বাধ্য হবে এটাকে সংবিধানে যুক্ত করতে। এবং হচ্ছে গিয়ে এই দায়টা সংবিধান থেকে মানে বিএনপি কিভাবে হ্যান্ডেল করবে এটা হচ্ছে ব্যাপার। সংবিধান ধ্বংস করা, এই যে এনজিও পন্থী একটা সংবিধান বানানো, মুক্তিযুদ্ধ বিরোধী একটা সংবিধান বানানো, এবং বিএনপির যে অবদান এই দেশের রাজনীতিতে সেটাকে অস্বীকার করা, যে জুলাই ঘোষণাপত্র এটা বিএনপির হাত দিয়েই সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। তো এখন দেখার ব্যাপার বিএনপি কি করে। ঘোষণাপত্রে যত দোষ নন্দ ঘোষ বলে আওয়ামী লীগের উপর চাপাই দেওয়া হয়েছে। তো এখন 54 বছরের ইতিহাস এখানে নাই হয়ে গেছে, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, 71 এগুলো সব নাই হয়ে গেছে। তো এই সংবিধান
বাংলাদেশ বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী একটা সংবিধান। এত সময় আমি যেগুলো বললাম সেগুলো আপনারা একবার ক্রস চেক করে নেবেন তাদের যে ঘোষণাপত্র আছে সেখান থেকে। কিন্তু আমার কাছে সবচেয়ে মানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বিএনপি। বিএনপি এখন এমন একটা মাইন্ড চিপে আছে, রাষ্ট্র ক্ষমতা দখল মানে যদি পাইতে চায় তাহলে ইউনূসের হাত পা ধরে ইউনূসের সাথে মিউচুয়াল করতে হবে। কিন্তু সেটা করলে বাংলাদেশের ইতিহাস মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধী একটা গোষ্ঠী হিসেবে বিএনপি কে চিহ্নিত করবে, যে বিএনপির প্রতিষ্ঠাতা নিজে একজন মুক্তিযোদ্ধা। এখন বিএনপি কোন পথে হাঁটবে সেটা হচ্ছে গিয়ে দেখার ব্যাপার। ধন্যবাদ সবাই।